নমস্কার, সুনহেরা সফর উইথ হিজলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডিডি বাংলার গোল্ডেন জুবিলি হই হই করে পালন করছি। রাগ রং শাস্ত্রকে সঙ্গ এই শিরোনামে 52টা এপিসোডের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের উপর এই অনুষ্ঠানটা আমি করেছিলাম। এই অনুষ্ঠানটার জন্য তখন কলকাতায় আমি ছিলাম, কাজ করতাম। কলকাতা থেকে আমাকে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল রেকর্ডিং করতে। তো একবার দিল্লি দূরদর্শনে আমি এসেছিলাম আমজাদ আলী খাঁ স্যারের রেকর্ডিং করতে। তো রেকর্ডিংয়ের পরে যেটা আমাকে সত্যি মুগ্ধ করলো যে উনি অত বড় মাপের একজন শিল্পী এসেছেন, স্বভাবতই সবাই ছবি তুলতে চাইছে, এবং উনি কি ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে রইলেন, মুখে হাসি নিয়ে সবাইকে সুযোগ দিলেন ছবি তোলার। আমার এত ভালো লেগেছিল বিষয়টা, মানে আমি আফটার রেকর্ডিং আমি বিরক্ত হয়ে যাচ্ছি যে শেষ হোক, কিন্তু ওনার মুখে একটুও বিরক্তি নেই। উনি ধৈর্য সহকারে দাঁড়িয়ে রইলেন। এটাই বোধহয় বড় মানুষের বিনয় এবং বড় মানুষের পরিচয়, এটাই বোধহয়। আরেকটা ঘটনার কথা বলবো। রাজন সাজনজি মিশ্রজির বাড়িতে আমরা গেছি রেকর্ডিং করতে। তো সকালবেলা টাইম ছিল রেকর্ডিংয়ের। আমরা যাওয়ার পরে আমরা দুটো ইউনিট গেছি, তার মানে বেশ অনেকজন লোকজন নিয়ে গেছি। যেহেতু সকালবেলা আমরা গেছি, আমরা তো সবাই ব্রেকফাস্ট করেই গেছি, সেটা তো মানে সবাই জানে। কিন্তু যাবার পরে যেভাবে আমাদের আতিথেয়তা হলো, আমি তো ভীষণ অবাক হয়েছিলাম। মানে এত বড় বড় থালায় পুরো ভর্তি ভর্তি খাবার দিয়ে আমাদের সবাইকে দেওয়া হলো, এবং সেই খাবারগুলো কিন্তু বাড়ির কাজের লোকেরা আমাদের হাতে তুলে দেননি, বাড়ির মানুষেরা আমাদের হাতে তুলে দিয়েছেন। মানে আমি তো মানে আপ্লুত হয়ে গিয়েছিলাম ওদের আতিথেয়তায়। এবার আমরা এতজন গেছি, সবাইকে খেতে দিচ্ছেন, মানে আর অত সকালে অত কিছু দিয়েছেন, মানে তার তোড়জোড়টাও তো কত সকাল থেকে করতে হয়েছে, তাই না? এবং তারপরের ঘটনা যেটা হলো যে ওনাদের কথাই ছিল, সেটা আমি আগে থেকেই জানতাম যে ওনারা অন্য একটা শহর থেকে আসবেন, কারণ তার আগের দিন অন্য একটা জায়গায় ওনাদের কনসার্ট ছিল, আসবেন, সেখান থেকে এসে রেকর্ডিং করবেন। তো কোনো কারণে রাস্তা বা ফ্লাইট কিছু একটা লেট হয়েছে। ওনাদের যে সময় আসার কথা তার বোধহয় আধ ঘন্টা পরে ওনারা এসেছেন। এসে তো ওনারা দুঃখ প্রকাশ করলেনই, সেটার জন্য তো আমার লজ্জার শেষ নেই। তারপরে যেটা হলো, 15 মিনিটের মধ্যে ওরা তৈরি হয়ে চলে এলেন একদম ফুল এনার্জি নিয়ে। মানে কোথাও এতটুকু ঘাটতি নেই যে এতটা জার্নি করে এসেছি, এতটা রাস্তায় জার্নি, একদমই না। সুন্দরভাবে বসলেন, বসে 1.5-2 ঘন্টা রেকর্ডিং করলেন, করে আমাদের দরজা অবধি পৌঁছে দিলেন। মানে আমি না যত রাগ রং শাস্ত্রকে সঙ্গ এই অনুষ্ঠানটা করতে গিয়ে অনেক বড় বড় মানুষের সঙ্গে রেকর্ডিং করেছি, এবং যত এই বড় মানুষদের দেখেছি এবং দেখেছি তাদের ব্যবহার মানে মনে রাখার মতো এবং শেখার মতো। কলকাতা দূরদর্শনের কথা বলতে গেলে তো অনেক কথাই মনে পড়ে। আমি দূরদর্শনে ছোটোখাটো অনুষ্ঠান, ছোটোখাটো বলবো না, সেই অনুষ্ঠানগুলো জীবনে খুব গুরুত্বপূর্ণ। যখন এসেছি তখন সেটা 82-83, আমার যতদূর মনে পড়ছে, তরুণদের জন্য ইউথ টাইম। প্রথম আসি অভিজিৎ দাশগুপ্তের কাছে, তার অনুষ্ঠান। তারপর ধীরে ধীরে কল্যাণ ঘোষ তখন প্রডিউসার ছিলেন তরুণদের জন্যে, তার ওখানে অনুষ্ঠান করতাম। প্রথম অনুষ্ঠানটির কথাও মনে আছে, লাইভ প্রোগ্রাম করেছিলাম। জানি না আমার ওপর এত আস্থা ওনারা কেন রেখেছিলেন। তখন তো বয়স অনেক কম, একেবারেই কম, আমি কলেজে পড়ি। তো আশিস কাবাসী, দেবাশিস কাবাসী, মুখ বধির যমজ দুই ভাই, যারা অসাধারণ শিল্পী, ছবি আঁকেন। তো তাদেরকে ইন্টারভিউ করার কথা ছিল, মানে কথা ছিল সেদিন লাইভ অনুষ্ঠানে তরুণদের জন্য। তো আমি তো প্রথমে ভাবছিলাম যে আমি কি করে তাদের কথাগুলো বুঝবো আর দর্শকদের বোঝাবো। তো কি অদ্ভুতভাবে পুরো ব্যাপারটা এত স্মুথলি রান করলো। তারাও আমাকে এত সুন্দর নানা রকম আকারে ইঙ্গিতে সব বললো, এবং আমি সেগুলো কিভাবে যেন বুঝতে পারলাম, এবং দর্শকদের কমিউনিকেট করে ওই অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে গেলাম।
এরকম বেশ কিছু অনুষ্ঠানের কথা মনে আছে যেগুলো আমারও নিজের কনফিডেন্স তৈরির জন্য খুব জরুরি ছিল। এর বছর খানেকের মধ্যেই আমি সংবাদ পাঠিকা এবং ঘোষিকার অডিশনে বসি এবং দুটোতেই আমি উত্তীর্ণ হই। প্রথমবার অবশ্য সংবাদ পাঠিকাতে উত্তীর্ণ হতে পারিনি, আমার খুব মন খারাপ হয়েছিল। মানে বাড়িতে এসে খুব কান্নাকাটি করেছিলাম যে এত ভালো পড়লাম, আমি কেন সিলেক্টেড হলাম না। তো পরে আমি জেনেছিলাম নির্ভরযোগ্য সূত্র থেকে যে লুকসটা নাকি খুব চাইল্ডিশ ছিল। মানে নিউজ রিডার হলে যে পার্সোনালিটিটা থাকে, নিউজ রিডার পার্সোনালিটি, সেটা পরে অনেক বিশদে বুঝেছি। তো সেটা নাকি তখন সেই আমার চেহারার মধ্যে বা আমার ফটোতে যেভাবে আমার চেহারাটা আসছে তাতে আসেনি সেই ব্যক্তিত্ব। তো পরের বার আবার পরীক্ষা দিই এবং সেবার উত্তীর্ণ হই। আমি এবং মধুমন্তী মৈত্র, আমরা দুজনই সিলেক্টেড হয়েছিলাম সেবার। তারপর তো দীর্ঘ সময়, মানে আমি প্রথম সংবাদ পাঠ করি 1989-তে, 1988-তে আমি পাশ করি, 1989-তে আমি প্রথম অ্যাসাইনমেন্টগুলো পেতে থাকি এবং এটাও আমার মনে আছে যে আমি প্রথম সংবাদ পাঠের অ্যাসাইনমেন্টটা পাই সেদিন ছিল 9th মে, 25শে বৈশাখ। 25শে বৈশাখ তো আমি সংবাদ পাঠ করতে পারবো না, ওদিন তো আমাকে আবৃত্তি পরিবেশন করতে হবে জোড়াসাঁকোতে রবীন্দ্র সদনে, সেটাই আমার ফার্স্ট চয়েস। আমার খুব খারাপ লেগেছিল বলতে যে প্রথমবার আমি দূরদর্শনে সংবাদ পাঠ করার সুযোগ পেলাম প্রথম দিন, কিন্তু আমাকে না বলতে হলো। নিউজ রুমে গিয়ে তখন আমাদের নিউজ প্রডিউসার ছিলেন সুমিত ব্যানার্জি। তো তাকে আমি বললাম যে সুমিতদা, এটা আমার অত্যন্ত একটা আবেগের জায়গা, রবীন্দ্রনাথের জন্মদিনে আমি রবীন্দ্র সদন জোড়াসাঁকোতে কবিতা পাঠ করব, আমার ডেটটা ক্ল্যাশ করে গেছে, যদি আমাকে একটু পাল্টে দেন, পরিবর্তে অন্য কোনো দিন দেন। তো সুমিতদা বুঝলেন এবং আমার দিনটা 9ই মের পরিবর্তে 11ই মে, আমার মনে আছে 1989 সাল 11ই মে আমি প্রথম দূরদর্শনে সংবাদ পাঠ শুরু করি। তো সেই যাত্রা হলো শুরু। তারপর তো দীর্ঘ সময়ের যাত্রা, নানা ধরনের অনুষ্ঠান আমি করেছি দূরদর্শনে, সংবাদ পাঠ তো করেইছি এবং আমি খুব গুরুত্বপূর্ণ সংবাদগুলো পাঠ করেছি। আমার কয়েকটি সংবাদ ইতিমধ্যে এই সময় মনে পড়ছে যে সংবাদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি পাঠ করেছি। রাম মন্দির বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পর সারা দেশ জুড়ে যখন অশান্ত পরিবেশ, কেউ আসতে পারছেন না দূরদর্শন ভবনে, আমি খুব পাশে থাকার জন্য আমাকে নিয়মিত তখন অ্যাসাইনমেন্ট পেয়েছি এবং টানা 7 দিন আমি নিউজ ওখানে সংবাদ পাঠ করেছি। এরপর এছাড়া আমার মনে পড়ছে হেমন্ত মুখোপাধ্যায় চলে যাওয়ার দিন। আমার বয়স তখন খুব কম, উত্তরবঙ্গ থেকে সবে ফিরেছি, সকালবেলায় দার্জিলিং মেলে আমার মনে আছে অনুষ্ঠান করে, তো দূরদর্শন থেকে ফোন এলো যে এক্ষুনি তোমায় নিউজ রুমে চলে আসতে হবে। সেদিন ইন্দ্রাণীদির খবর পড়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ইন্দ্রাণীদি হয় অসুস্থ হয়ে গেছেন বা অন্য কোনো কাজে আটকে গেছেন, সেদিন উনি আসতে পারবেন না, তাই পরিবর্তে আমাকে সংবাদ পাঠ করতে হবে। তো সেদিন সংবাদ পাঠ করার অভিজ্ঞতাটা মনে আছে, মানে এত কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি কেঁদেই ফেলবো, কারণ আমি একদম অসম্ভব ভক্ত হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ছিলাম। আমি এত ভালোবাসতাম আমার গান শুনতে, আর ওই মানুষটা চলে গেছেন, আমি সেটা যেন মানে নিতেই পারছিলাম না। আমি এরকম নিউজ ডেস্কে বসে আছি আর পাশে মনিটরে ওনার লাস্ট জার্নিটা দেখাচ্ছে, আমি নিতে পারছিলাম না। কিন্তু এগুলো তো আমার জীবনের একটা শিক্ষা। আমি বুঝলাম যে একজন নিউজ রিডার হতে গেলে কোনো রকম ইমোশনাল বহিঃপ্রকাশ ওভাবে চলে না, একদম খবরটা পড়ে যেতে হয় এবং সেটা দর্শকদের কাছে পৌঁছে দিতে হয়। তো যেমন মোহনবাগান জিতলে খুব আনন্দ হতো, তা আমার খুব মনে হতো যে খবরটা হই হই করে পড়ি, কিন্তু সে তো পড়ার সুযোগ ছিল না। মোহনবাগান হারলেও যেভাবে পড়তে হতো, জিতলেও সেভাবে পড়তে হতো। এছাড়া আমার মনে পড়ছে সত্যজিৎ রায়ের প্রয়াণের পর সেই সংবাদ, বা টানা 7 দিন ধরে আমাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছিল নিউজ রুম থেকে যে তোমাদের পোশাক আশাক তোমরা অল্টারনেটিভ শাড়ি নিয়ে আসবে, কেননা যে কোনো মুহূর্তে একটা দুঃসংবাদ আসতে পারে, তখন কিন্তু আমাদের পোশাকটা পাল্টেই সংবাদ পড়তে হবে। আমরা রোজই আর একটা অল্টারনেটিভ শাড়ি, যেটা হয়তো সাদা কালো বা একেবারে হালকা ঘিয়ে রং, তো সেই রকম পোশাক শাড়ি আমরা নিয়ে যেতাম।
আমার মনে আছে অস্কার পাওয়ার খবর যখন সত্যজিৎ রায় সম্ভবত নার্সিংহোমেই ছিলেন, এবং সেখান থেকে তাকে ওই অসুস্থ মানুষটিকেই এসে অস্কার দেওয়া যে ছবি, আমরা এখনো সেই স্টিল দেখি অনেক সময়, তো সেই সংবাদ আমি পাঠ করেছিলাম। তারপর তো সত্যজিৎ রায় সেই মহাপ্রয়াণের সংবাদ। আমার মনে আছে আরেকটা দিন খুব, আমি নিউজ পড়ছি, হেডলাইনটা নিয়ে আমি গেছি টেলিপ্রম্পটার সামনে, এরকম নিউজ পড়বো, শুরু করব, একদম শুরু হয়েছে নিউজের যে মডটাসটা প্রথমে যায় সেটা শুরু হয়েছে, তারপর আমি বলবো যে আজকের বিশেষ বিশেষ খবর হলো বলে এরকম স্ক্রিনের দিকে তাকিয়েছি। তারপর হঠাৎ পড়বো কি পড়বো না বুঝতে পারছি না, কারণ যে হেডলাইনগুলো আমি পড়ে এসেছি নিউজ রুমে, পুরো হেডলাইনগুলো পাল্টে গেছে। আমি তো জানি না এই সংবাদটা সম্পর্কে কিছু, আমি কেন, কেউই জানতো না। তো সেই ফার্স্ট হেডলাইনটা ছিল বেনজির ভুট্টো নিহত। তো এটা পড়বো কি পড়বো না, মানে হঠাৎ করে এই খবরটা আমার কাছে একটা ইনডিসিশন সেই মুহূর্তে আমাকে গ্রাস করেছিল, কিন্তু ঝুঁকি নিয়ে পড়ে দিলাম, কেননা জানি এই ধরনের কোনো খবর একটা মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করতে পারে দর্শকের কাছে, সুতরাং ভেবে পড়তে হয়। কিন্তু ভাবার অবকাশটা ছিল না, লাইভ স্টুডিও বিশেষ বিশেষ সংবাদের পর ওইটা চলে এসেছে। তো পরে যখন নিউজ রুমে গেলাম, নিউজ পড়ে ঠিকঠাকই পড়েছিলাম সব কিছু, অতর্কিত ওই ধরনের একটা খবর এসেছে। তো তখন নিউজ রুমে সবাই বলল যে খুব ভালো নিউজ পড়েছো, তুমি যখন নিউজ রুম থেকে বেরিয়ে স্টুডিওতে গেলে সেই সময়ই খবরটা এসেছে। এটা একটা হঠাৎ ঘটে যাওয়া এরকম একটা মারাত্মক সংবাদ, এবং এটা একটা ওয়ার্ল্ড নিউজ। তো এইরকম অনেক ঘটনা আছে যেগুলো বন্ধের সময়, ইলেকশনের সময় নিউজ পড়েছি। আমি আর তরুণদা নির্বাচনের সংবাদ পড়ছি, তখন ইলেকশনের মেইন বুলেটিনগুলো ডাবল নিউজ রিডার হতো। তো আমার তো একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে তরুণদার খবর পড়া দেখে আমি উৎসাহিত হয়েছি, সেই তরুণদার আমি একসাথে নিউজ কাস্ট করছি। এটা আমার কাছে একটা সাংঘাতিক প্রাপ্তি, এবং একই টেবিল আমরা শেয়ার করছি, আমার দায়িত্বও বেড়ে গেছে সেই সময়গুলোতে। তো নিউজে রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী ভোট দিচ্ছেন, আমরা সেটা সংবাদ পাঠ করছি, এবং এটাও আমার মনে আছে যে রাজীব গান্ধী সোনিয়াজিকে একটু এগিয়ে দিলেন, হাতটা ধরে ব্যালট বক্সের দিকে ভোটটা যাতে দেওয়া হয়, হাতটা একটু এগিয়ে দিলেন। তারপর সংবাদ পাঠ করে বাড়ি চলে এসেছি, কারণ তারপরে ধারাবাহিক আবার আমাদের নিউজ ডিউটি পড়েছে, মানে ইলেকশন ডিউটি। খবর রেজাল্ট বেরোবে, আমরা টানা 7 দিন বা 4 দিন আমরা নিউজগুলো পড়বো, ইলেকশন নিউজগুলো। তো মাঝরাতে আবার ভোর রাতের দিকে দূরদর্শন থেকে ফোন এলো যে তোমাকে এক্ষুনি নিউজ রুমে চলে আসতে হবে। তখনও আমি বুঝতে পারছি না, কারণ 2-1টা উড়ো ফোন বা উড়ো খবর পেয়েছি যে রাজীব গান্ধী মারা গেছেন। তো এই সব গুরুত্বপূর্ণ সময়ে সংবাদগুলো পড়তে হয়েছে, এবং মনে আছে রাজীব গান্ধীর মৃত্যু সংবাদ প্রায় 8 ঘন্টা ধরে সেই বুলেটিন গেল সকালবেলা। যিনি নিউজ এডিটর ছিলেন দেবাশিস দা সেই নিউজটা লিখে দিলেন আমাকে। কোন শাড়িটা পরে নিউজটা পড়েছিলাম তাও মনে আছে, কেননা এই সংবাদ পড়ার উপযোগী কিছু শাড়ি আমাদের রেখে দিতে হতো, যেগুলো দুঃসংবাদ, যেগুলো জাতীয় জীবনে খুব অ্যালার্মিং কোনো নিউজ, কোনো বিশিষ্ট জনের, বিখ্যাত মানুষজনের চলে যাওয়ার সংবাদ, সেগুলোর সময় অ্যাপিয়ারেন্সটাকে, প্রেজেন্টেশনটাকে একটু বদলে নিতে হতো। এইসব সংবাদ শোনার সময় মানুষের মনও খুব শোকাহত থাকে, তো সেই কারণে আমাদের উপস্থাপনার মধ্যেও যেন সেই ভাবটা প্রকাশ পায়। তো এইরকম অনেক ঘটনা মনে পড়ে, অনেক বড় বড় অনুষ্ঠানের কথাও মনে পড়ে, কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সবাই, জয় গোস্বামী, সুবোধ সরকার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, সবাই মিলে কবি সম্মেলন হচ্ছে, সেটাও মনে পড়ে, খুব উপভোগ করেছিলাম। সবাই লাইভ কবিতা পড়ছেন, আমাকেও আবৃত্তি করতে ওখানে ডাকা হলো। আর মনে পড়ে আমাদের 25শে বৈশাখের লাইভ টেলিকাস্টের কথা, জোড়াসাঁকো থেকে সব চেনা ক্যামেরাম্যানদের
ওই সকালবেলায় 25শে বৈশাখের সকালে জোড়াসাঁকোতে দেখে খুব ভালো লাগতো। সবাই বলতো বৌদি আপনার কখন আছে, ওটা তো লাইভ টেলিকাস্টে ওই সময়টা কোন সময়টা আছে আগে জেনে যেত। তারপরে বাড়িতে মা অপেক্ষা করতেন টেলিভিশন স্ক্রিনের সামনে যে জোড়াসাঁকোতে আমি আবৃত্তি করব, মা আসতে পারতেন না অত ভিড়ের মধ্যে, গরমের মধ্যে মা শুনতেন। তো সেই নিবেদন রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে তো নিশ্চয়ই, কিন্তু মা বাবা টেলিভিশনের সামনে বসে শুনছেন দেখছেন, এটা একটা অন্যরকম মনের মধ্যে আবেগ তৈরি করত। তো সেই সময়টা খুব মনে পড়ে। এখনো হয়, অনেক কিছুই হয়, তবে কিছু কিছু বিষয় অনেক পাল্টে গেছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে যায় এবং সেটাকেই মেনে নিতে হয়। তবু এটা আমার গোল্ডেন একটা ফেজ, একটা সোনালি সময়, সোনার অক্ষরে আমার স্মৃতিতে লেখা আছে। আমি তো রেল কোয়ার্টারে থাকতাম শিয়ালদায়, তো আমাদের পাশের বাড়িতে টিভি এনেছিল প্রথম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি যেটা হয় তখন। সে এত বিশাল বিশাল টিভি, সব টিভি মানে সে তার সামনে এত বড় গড়াজ, সে কোলাপসিবল গেটের মতো টিভি বন্ধ, অনেকের বাড়িতে টিভিতে তালাও দেওয়া। বিকেল বেলায় বসে থাকা, কখনো দূরদর্শনের লোগোটা শুরু হবে আর টিক টিক টিং, এই যে যদি ধরুন 6টায় শুরু হয়, মোটামুটি 5:30 থেকেই বাড়িতে টিভি চালানো থাকতো। মানে এইটাও দেখতে সবার ভালো লাগতো। কাউন্টডাউন একটা আসতো যে আসছে আসছে, এইবার এই কাউন্টডাউন হয়ে এইবার টিক টিং টিং এইটা শুরু হবে। তো ওই টিক টিক ডিং মানেই সবাই এসে সামনে বসে পড়ে। এবার যা যা হচ্ছে সব সন্ধ্যেবেলা থেকে রাত অব্দি যা হতো, এইটা জানার, শেখার, এন্টারটেনমেন্ট, মানে আমার সামওয়্যার ডাউন আমার মনে হয় যদি ওরকমই থাকতো হয়তো আজকে আমাদের ভালোই হতো আর কি। আমরা যে জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছি সবাই মিলে, সবাই এগুলো দেখতো, সবাই এগুলোর সম্বন্ধে জানতো। হরে করো কম্বা আমাদের ফেভারিট প্রোগ্রাম, মাইকেল, ভেন্ট্রিলোকুইজম, যেটা প্রথম দূরদর্শনে জানলাম যে এরকমও হয়, পুতুল কথা বলে। কত মিস্ট্রি ছিল আমাদের মধ্যে, যে সত্যি বন্ধুদের মধ্যে আলোচনা, না রে সত্যি পুতুলটা কথা বলে, বলছে না রে পুতুল কথা বলে না, উনি যে বলছেন উনিই কথা বলে না, মুখ নড়ছেন না উনি কি করে কথা বলে না, যে হাসছেন না হাসছে ওই ওরম ভাবে কথা বলেন। এখন আমরা কিছু কিছু সোশ্যাল মিডিয়ার যুগে জানি কিভাবে হয়। তো দূরদর্শন একটা অসাধারণ স্মৃতি, আর অবভিয়াসলি সপ্তাহে একদিন সিনেমা। এখন দূরদর্শনে অনেক কথা বলা হয় যে দূরদর্শনের ভিউয়ারশিপ নেই, দূরদর্শন আনস্মার্ট, এরকম কথাও বলা হয়। স্মার্টনেসের ডেফিনেশন দেবে কি? একটা লোক সারাক্ষণ টিভিতে দাঁড়িয়ে যদি তারও সঙ্গে চেঁচায়, সেটা কি খুব স্মার্ট একটা ব্যাপার? সেটাও একটা বিরাট একটা গন্ডগোলের জায়গা হয়ে গেছে। মানে কোথায় কিভাবে মানে কি ডিফাইন করছি না। একটা লোক সুস্থ, বুদ্ধদেবপুর ইন্টারভিউ দেখলাম কিছুদিন আগে দূরদর্শনে, কি সুন্দর আমার লাগতো। একজন কত 1 ঘন্টা ধরে কত কথা বলছেন, যে অ্যাঙ্কার আমার পরিচিত, আমাদের সকালের অ্যাঙ্কার ছিল দেবলীনা, কি সুন্দর তার সাথে আলাপচারিতা একটা 1 ঘন্টার ওপরে। আমি মনে এই অনুষ্ঠানটা আর কোথাও তো হবে না। আমিও তো জড়িয়ে পড়লাম দূরদর্শনের সাথে, যে দূরদর্শনে আমি হয়তো কখনো আমাদের এই ভূমি গান এসব সাকসেসফুল হওয়ার পরে দূরদর্শনে বেশ কিছু ইন্টারভিউ হয়েছে, কখনো কোনো গানও রেকর্ড করা হয়েছে। মণিমামা একটা দূরদর্শনের জন্য প্রজেক্ট করেছিল, যেখানে আমার প্রথম যেটা আমার নিজের গান ডান দিকে রই না বাম দিকে রই না, সেটা ভিডিও করেছিল, ভিডিও গান বলে দূরদর্শনের জন্য, যেটা দূরদর্শনে দেখানো হয়েছিল প্রথমে। তো এই করতে করতে দূরদর্শন থেকে আমার কাছে এটাও একদিন অফার এলো যে একটা শো আমি অ্যাঙ্কার করবো কিনা। যখন এসছে তখন কিন্তু আমি অ্যাঙ্কারিং কি, কাকে বলে না বলে, কিভাবে শুরু করে, নমস্কার আমি সুরজিৎ, এইটা বলে যে কিছু শুরু করলে তারপর আমি কি বলবো কিছুই জানতাম না। তো আমি ভয় পেয়েছিলাম। আমি দূরদর্শনে আমি ওনাদের বললাম যে আমি পারবো নাকি, আমি স্টেজে কথা বলা, গান গাইতে গাইতে সেসব ঠিক আছে, কিন্তু এত ফর্মালি একটা বসে অ্যাঙ্কার করা কোনো অনুষ্ঠান, একটা কাউকে ইন্ট্রোডিউস করা, কাকে দূরদর্শনে আমি তারপর পরবর্তীকালে তো কেউ বাকি ছিল না। হোমেন্দ্র শুক্লা, জ্যোতিষেশ্বর মুখোপাধ্যায়, মনুশ্রী সেনগুপ্ত, আরতি মুখোপাধ্যায়, এইসব যাদের গান এইটুকু সব বয়স থেকে শুনে শুনে বড় হয়েছি, তাদের পাশে একই চেয়ারে বসে তাদের সাথে কনভারসেশন করতে গেলে তো অ্যাকচুয়ালি বুকের পাটা দরকার, যে কোনো সমস্ত কথা যেন ঠিকঠাক হয়। তো এই দূরদর্শনে আমি ইনিশিয়ালি ভয় পেয়েছিলাম। আমি বললাম ওনাদের যে আমার আমি কনফিডেন্স পাচ্ছি না, কারণ তো সেই রকম বাংলারও জোর লাগে বিশাল। তো
দূরদর্শনে আমাকে তখন ওনারা বললেন যে আমরা অ্যাকচুয়ালি এইটাকেই ভাঙতে চাইছি, মানে এই জন্যই আমরা আপনাকে বলছি যে আপনি যাতে এইটার সঞ্চালনা করেন, যে এত ফর্মাল সবকিছু ভেঙে নর্মাল ক্যাজুয়াল কথাবার্তা বসে। আজকে তো আপনি হৈমন্তীদি কেমন আছে বলে শুরু করা, রাদার দেন একটা বিরাট ফর্মাল ইন্ট্রোডাকশন হৈমন্তীদি। তো এইটাই করতে করতে সকাল সকাল শুরু হলো। তখন ব্যাপারটা এক সপ্তাহে একদিন রেকর্ড হতো, লাইভ না। তো সেই জন্য শনিবার দিন করে সকাল থেকে যেতাম, সারাদিন দূরদর্শনে পুরো সপ্তাহটা রেকর্ড হয়ে যেত। আর তারপর একটা আবার পরের শনিবার রেকর্ড হতো। তারপর দূরদর্শন থেকে এটা এত সাকসেসফুল হতে শুরু করলো যে দূরদর্শন থেকে এটা লাইভ করার প্রপোজাল এলো, সময় বাড়ানোর প্রপোজাল। 8 ঘন্টা ছিল, এখন তো 1.5 ঘন্টা হয়ে গেছে। যদিও এখন আমি এটার সাথে আর করছি না, কারণ দীর্ঘদিন হয়ে গেছে ভোরবেলা উঠে যাওয়া ইত্যাদি। আমি একটু ভাবছিলাম যে অন্য কিছু করি। তো কিন্তু সেটা লাইভ হয়ে গেল। লাইভ হয়ে গিয়ে তারপরে সকাল সকাল তো এতদিন ধরে এত মানুষকে, এত শিল্পীদের, আমার তো এইসব শিল্পীদের চেনা। জটিলেশ্বর মুখোপাধ্যায় প্রথম সকাল সকাল আমি তো প্রথম গিয়ে অনেকদিন গ্রিন রুমে গিয়ে ভাবছি কি বলবো। উনি একদম যেভাবে আমার সাথে মিশে গেলেন, আরে বেটা আয় বেটা পিঠে চাপড় মেরে রাখি, কি দারুণ সব গান লিখছিস, সুর করছিস, একদম চিন্তা করবি না, চল আমরা দুজন মিলে হই করে একটা দারুণ একটা এপিসোড করবো, চল। এইরকম মানুষগুলো সব, ইনফ্যাক্ট সবাই, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তীদি তো আছেনই আমাদের সাথে সবসময়। এই সমস্ত অনুপ ঘোষাল, মানে তারা এদের মধ্যে অনেকে এক এক করে চলেও গেছেন। আমার অদ্ভুত লাগে যে তাদের সাথে সত্যি আমি এত সুন্দর সময় কাটিয়েছি। তো সেই জন্য দূরদর্শনকে ধন্যবাদ। আর দূরদর্শনের মতোই থাকুক আমার মনে হয়। সবাই বলে যে দূরদর্শন ওই চ্যানেলটা এরকম হয়ে গেছে, সেরকম হয়ে গেছে, কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে দূরদর্শনের শ্রোতা আছে। আমার বাড়িতে তো আছে, আমার ছোট মামা, উনি তো দূরদর্শন ছাড়া যখন ছিলেন তখন কত চ্যানেল চলে এসেছেন, দূরদর্শন ছাড়া দেখতেন না কিছু। ওনার মনে তো বাকি সমস্ত অপসংস্কৃতি, একমাত্র দূরদর্শন দেখতেন। তো সেটা আমি বলছি না, হয়তো এখন মোবাইল পার্কে মানে স্টেটমেন্ট করা উচিত না, আমি করছি না, কিন্তু আমার মনে হয় দূরদর্শন যেন দূরদর্শনের মতো থাকে, এবং দূরদর্শনের শ্রোতা আছে, এখনো আছে, যারা দূরদর্শনকেই। আমার ক্যারিয়ারের শুরু থেকেই দূরদর্শনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ও দূরদর্শনের অনেক কাজ করেছি। সেই দূরদর্শনের 50 বছর, সেটা অত্যন্ত আনন্দের। মানে আমি শিওর যে সমস্ত দর্শকদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কারণ দূরদর্শন মানে আমাদের প্রাণে থাকা একটা বিষয়। আমার তো বটেই, কারণ আমি যেহেতু বহু কাজ করেছি। তো সেই দূরদর্শনের 50 বছর, অনেক শুভেচ্ছা দূরদর্শনকে এবং দূরদর্শনের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকটি মানুষকে। আমি সত্যিই ভাবিনি যে এতগুলো পর্ব আমি করব। আমি প্রথমে ভেবেছিলাম যে এই একটা এপিসোড করব। আমার খুব ইচ্ছে এবারে গোল্ডেন জুবিলি, কিন্তু সবার এত ভালোভাবে সাড়া পেয়েছি আমি, যে আমি সত্যি আপ্লুত। এবং আমি এইটার জন্য যে পরিশ্রমটা করছি, এটা আমার কাছে কিচ্ছু মনে হচ্ছে না। মনে হচ্ছে আরে মানুষ আমাকে সাড়া দিয়েছেন, অবশ্য আমাকে না, এটা কিন্তু মানুষ ডিডি বাংলাকেই সাড়া দিয়েছেন। ডিডি বাংলার জন্যই সব কিছু। দেখতে থাকুন সুনহেরা সফর উইথ জলি। নমস্কার।